বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো ভারতের বাংলাদেশ সম্পর্কে সর্বশেষ দৃষ্টিভঙ্গি এবং খিলক্ষেতে এই অবৈধ সরকারের তত্ত্বাবধানে একটি মন্দির বুলডোজার দিয়ে ধ্বংস করার বিষয়ে। তার আগে একটু আলোকপাত করতে চাই। আজকে নাকি ডক্টর ইউনূসের 85তম জন্মদিন। আমি আমার ফেসবুকে ছোট করে একটা পোস্ট দিয়েছি। তার এই জন্মদিন উপলক্ষে তাকে উইশ করেছি, তার দীর্ঘায়ু কামনা করেছি। এখানে উল্লেখ করেছি যে তার বেঁচে থাকার প্রয়োজন আছে, কারণ সে বেঁচে না থাকলে বিশ্ব কিভাবে দেখবে, সে তার কর্মফল কিভাবে ভোগ করে এবং এর থেকে ভবিষ্যৎ ইউনূসরা কিভাবে শিক্ষা নেয়। তো আপনাদেরকেও আমি বলতে চাই যে আমি সত্যি সত্যি তার দীর্ঘায়ু কামনা করছি। সুস্থ অসুস্থ সেটা কোনো বিষয় না, তার জন্য চোখ ভালো থাকে, কান ভালো থাকে, আর অনুভব করার শক্তি যেন থাকে। সেই দেশের জন্য, এদেশের জনগণের জন্য যা করেছে তার প্রতিদান তাকে পেতেই হবে। ইসলাম ধর্মে আছে আল্লাহ নাকি কোনো কোনো পাপিষ্টকে আখিরাতে যা করার করবে, কিন্তু দুনিয়াতেও তাকে কিছু প্রতীকী সাজা দেয়। জানি না তার কপালে কি আছে, তবে এইটুক জানি, এই অন্ধকার কেটে যাওয়ার পরে যখন আগামী সূর্য আসবে, সেই আলোতে এই ডক্টর ইউনূস নামের বাংলাদেশে জন্ম নেওয়া কুলাঙ্গার একটা বিশ্রী, বীভৎস এবং কুৎসিত রূপে 18 কোটি জনগণের সামনে আবির্ভূত হবে। এদেশের জনগণ তাকে কি করবে, এদেশের আইন আদালত তাকে কি সাজা দেবে, সেটা তো আর পরের ব্যাপার। কিন্তু নিজ থেকেই তার এই পাপী মুখটা নিজ থেকেই ঝলসে যাবে, এটাই আমার বিশ্বাস। আমি গতকাল সমারোহে বলতে পারি না, একটি গুরুত্বপূর্ণ ইস্যু। আজকে সাধারণত আমি শনিবারে একটু আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলি, কিন্তু ভারত নিয়ে যেহেতু কথা বলবো, সেহেতু এটা আন্তর্জাতিক বিষয়ের মধ্যেই পড়ে এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি এটুকুর মধ্যেই আজকে সীমাবদ্ধ থাকতে চাই। প্রথমত, 5 আগস্টের পরে এদেশে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার নির্যাতন হয়েছে, এটা নজিরবিহীন না, এরকম হয়েছে আরো। লুটতরাজ, চাঁদাবাজি, দখলবাজি, মন্দির ধ্বংস করা, নারীদের ধর্ষণ করা,
এরকম আরো হয়েছে দুইবার। একবার মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা করেছে এবং তাদের সাথে ছিল এই আজকের জামাত ইসলামী, মুসলিম লীগ, নিজামের ইসলামী, রাজাকার, আলবদর, আলশাম, শান্তি বাহিনী, শান্তি কমিটি। আবার 2001 সালে যখন সামরিক বাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে আওয়ামী লীগের বিজয় যখন ছিনিয়ে নিয়ে ওই জামাত বিএনপি যখন ক্ষমতা দখল করল, অক্টোবরের 1 তারিখে নির্বাচন হয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার সাথে সাথে সন্ধ্যা থেকেই শুরু হয়ে গেছে সারা দেশে হিন্দুদের উপরে অকথ্য নির্যাতন। সম্ভবত ওই সময় এটা 71-এর কাছাকাছি চলে গিয়েছিল। আবার 5ই আগস্ট আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি অকথ্য নির্যাতন, অত্যাচার নেমে এসেছিল, যা এখনো চলছে। সর্বশেষ খিলক্ষেতে মন্দির ভেঙে দেওয়ার যে নাটকটি হলো, এটা একটা ডেলিভারেড ড্রামা, অর্কেস্ট্রেটেড হয়েছে। কেন আমি বলছি এটা ইচ্ছাকৃতভাবে হয়েছে? গত 24শে জুন আমাদের দেশে তো এখন একটা ব্র্যান্ড হয়ে নেম বেরিয়ে গেছে, তৌহিদি জনতা। এটার অপর নাম হচ্ছে ধর্মীয় জঙ্গি। এরা ধর্মীয় জঙ্গিবাদে বিশ্বাস করে, ইসলামকে সামনে রেখে আল্লাহু আকবার বলে তারপরে যত রকমের ইসলাম বিরোধী কাজ আছে, ধর্ম বিরোধী কাজ আছে, মনুষ্যত্ব বিরোধী কাজ আছে, সব তারা করে। এবং এখন করে তারা সরাসরি প্রশাসনের পৃষ্ঠপোষকতায়, ইউনূসের পৃষ্ঠপোষকতায়। কারণ ইউনূসের ক্ষমতায় আসার জন্য এদের একটা বিরাট ভূমিকা ছিল মাঠ পর্যায়ে। এই লাশের পর লাশ পড়লো যে পুলিশ পাশে থেকে জানে না কিভাবে ওখানে একটা মানুষ মরলো। তারা তো গুলি করেনি, কিন্তু মানুষ মরে গেছে। এরা তারা। যেহেতু ওই সরকার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য একটা বড় ধরনের সাহসী ভূমিকা পালন করেছে, তাই এখন তারা ধরারকে সরা জ্ঞান করে। এবং যেহেতু তাদেরকে দিয়ে এই কাজটা ইউনূস করিয়েছে, তার জন্য ইউনূস তাদের কাছে ঋণী, কৃতজ্ঞ। এবং তারা যখন যা চাচ্ছে, যখন যা করছে, সবই তার সহযোগিতা, প্রশাসনিক সহযোগিতা পাচ্ছে। প্রশাসন বলতে আইন শৃঙ্খলা বাহিনী, সরকারের সমস্ত অর্গানগুলি, এমনকি সামরিক বাহিনী যারা মাঠ পর্যায়ে ম্যাজিস্ট্রেসি অথরিটি নিয়ে আছে, তারাও কোনো কোনো সময় তাদেরকে সহযোগিতা করেছে। আপনার চোখের সামনে একটা অন্যায় ঘটছে, আপনি যদি সেখানে আপনার কাছে অস্ত্র আছে, আপনার কাছে শক্তি আছে, আপনার সাথে আইন আছে, আপনি সেটাকে প্রতিরোধ না করলে, বন্ধ না করলে, আপনি ওইটার অংশীদার হয়ে গেলেন, ওই অপকর্মের অংশীদার হয়ে গেলেন। তো সেনাবাহিনীর বিষয়টা এরকম হয়ে দাঁড়িয়েছে, পুলিশের বিষয় একইভাবে দাঁড়িয়েছে। তো গত 24 তারিখে রাতের বেলা ওই ইসলামী ধর্মীয় জঙ্গিরা মিছিল করে 24 ঘন্টা সময় দিয়েছে সরকারকে, হিন্দুদেরকে না, সরকারকে। 24 ঘন্টার মধ্যে এই মূর্তি এখান থেকে না সরালে তারা এটা উচ্ছেদ করে দিবে নিজেরাই। এবং এরপরে যত ঘটনা এরকম ঘটেছে, সব তারা এরকম ওপেন আলটিমেটাম দিয়েই করেছে। তারপরে সরকার
নামক এই যে দানবরা, দখলবাজরা, দখলদাররা আছে এখন, তারা নাটক সাজাইলো যে রেলওয়ের জমি উৎখাতের জন্য। রেলওয়ের জমি উৎখাতের জন্য হতে পারে, আমি ওইটা নিয়ে অত বিশদ বিতর্কে যেতে চাই না। অনেক কিছুই রেলওয়ে জমিতে, রেলওয়ে মানে কি? রেলওয়ে তো সরকারের অংশ, রেলওয়ের জমি তো সরকারের সম্পত্তি, একটা ডিপার্টমেন্টের সম্পর্ক, ডিপার্টমেন্টটা সরকারের অধীনে, বাংলাদেশ রাষ্ট্রের অধীনে। তো সেইটাকে যদি সরকারের তত্ত্বাবধানে সেটাকে যদি সেখান থেকে উচ্ছেদ করতে হয়, সরিয়ে দিতে হয়, আরো অনেক প্রক্রিয়া ছিল। যদি অসৎ উদ্দেশ্য না হয়, সৎ উদ্দেশ্য থাকতো, আরো অনেক প্রক্রিয়া ছিল। কি প্রক্রিয়া ছিল? খুব সিম্পল। এখানে পূজা উদযাপন কমিটি আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আছে, তাদেরকে ডেকে তাদেরকে বলা যেতে পারত যে ভাই এটা নিয়ে একটা ঝামেলা হইতেছে, বা এটা এখানে থাকা উচিত না, আশেপাশে কোনো জায়গায় যদি সরকারি কোনো ভালো ব্যবস্থা থাকে, জমি জমা থাকে, বলো, আমরা সেখানে বানিয়ে দিতেছি আরেকটা। কিন্তু এখান থেকে এটা সরাই নিতে হবে, পরিস্থিতিটা তাদেরকে ব্যাখ্যা করে তাদের সাথে একটা অ্যামিকেবল সেটেলমেন্টে গিয়ে তারাই একটা সাজেশন দিত। সেই সব প্রক্রিয়া অবলম্বন না করে রেলের জমি, মানে রেলের জমি থেকে অন্যায়ভাবে যারা বসে আছে, অবৈধভাবে যারা বসে আছে, আমি অবৈধ সরকার, তাদেরকে অবৈধভাবে তাদেরকে আবার উচ্ছেদ করব। এটা হইল কি কারণে? এটা হচ্ছে ওই সন্ত্রাসীদেরকে, ওই জঙ্গিদেরকে তুষ্ট করার জন্য, ওই জঙ্গিদেরকে সেভ করার জন্য, মানে আসলে সেভ করার জন্য। কিভাবে সেভ করলো? ওই জঙ্গিরা নিশ্চিতভাবে তারপরের দিন এটা তারা ওই 200-300 লোক এসে জঙ্গিবাদী করে এটাকে নিজেরাই উচ্ছেদ করত। সরকার যেমন, প্রশাসন যেমন বুলডোজার এনে, বুলডোজার মানে সংস্কৃতি এখানে অ্যাপ্লাই করেছে, ওরা করতো কি, নিজেরা নিজেরা ভেঙে চুরে এটা তছনছ করে দিত। তাইলে কি হতো? এটার মানে প্রচারণাটা বহির্বিশ্বে যে ইসলামী জঙ্গিরা সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানকে জোর করে উচ্ছেদ করতেছে। এটাতে তাইলে তার ভাবমূর্তি নষ্ট হইতো সরকারের। আর সরকার যে জঙ্গিদের সাথে আপোষ করতেছে, জঙ্গিদেরকে যে কিছু করতে পারলো না, তার দুর্বলতা প্রকাশ পেল। আবার জঙ্গিরা এটা করার পরে জঙ্গিদেরকে একটা বদনাম হতো। ওরা তো চোরের আবার বদনাম কি, ডাকাতের আবার বদনাম কি, দখলবাজের বদনাম কি। তারপরেও যেহেতু তাদের প্রতি একটা কৃতজ্ঞতা বোধ আছে, তাদেরকে সমীহ করে, যেহেতু তার ক্ষমতার উৎস তারা, সেই জন্য তাদেরকে নিরাপদে রেখে সরকার নামক এই প্রশাসন তার কাঁধে এই অপবাদটা নিল যে সরকার করছে, আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই হচ্ছে এখানে ঘটনা। তো খুব স্বাভাবিকভাবেই এখন তো আর মিছিল মিটিং প্রতিবাদ কিছু করা যায় না। সেটা করলে তো আবার আরেকটা অত্যাচার, নির্যাতন, মারামারি, কাটাকাটি করবে। তো যে যেখান থেকে পেরেছে সেটার প্রতিবাদ করেছে, এবং ভারত কড়া প্রতিবাদ করেছে। এবং তার পরের দিন, 2 দিন পরে 26 তারিখে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তারা স্পষ্ট বলেছে যে সরকারের কাছে আশ্রয় চাওয়া হলো, সরকারের সহযোগিতা চাওয়া হলো, সেখানে সরকার নিজেই বুলডোজার দিয়ে এই মন্দির উচ্ছেদ করেছে। এই হলো ভারতের মন্দির বিষয়ক প্রতিক্রিয়া। এবং তার পরের দিন বাংলাদেশের উপরে আরেকটি নিষেধাজ্ঞা দিয়েছে। সেটা হচ্ছে বাংলাদেশ থেকে কাপড়, পাটজাত পণ্য এবং সুতা, এ ধরনের মিলিয়ে মোট 9টি পণ্য আর স্থলপথ দিয়ে ভারতে রপ্তানি হবে না। এখানে প্রায় প্রতি বছর
2000 কোটি টাকার রপ্তানি হতো এখানে, প্রায় $15-16 মিলিয়ন ডলারের মতো, সেটা বন্ধ হয়ে গেল। তো ভারতের টেবিলে এটা তো একদিনে, এই যে নিষেধাজ্ঞাটা দিয়েছে, এটা তো একদিনে এইটা দিতে পারার কথা না। এটার একটা তাৎপর্য আছে যে 24 তারিখে এই ঘটনাটা ঘটলো, 27 তারিখে 27 তারিখে নিষেধাজ্ঞা দিয়ে দিল। এটা 2 দিনের মধ্যে একটা নিষেধাজ্ঞা কার্যকর করা, তৈরি করা এবং কার্যকর করা সহজ না। এটা অনেক দিক বিবেচনা করতে হয়, অনেক তথ্য নিতে হয়, অনেক কিছু করে অনেক অ্যাপ্রুভাল নিতে হয়, এটা উপর থেকে সিদ্ধান্ত হয়, তারপরে নিচের থেকে সবকিছু গুছিয়ে আবার উপরে যেতে হয়। ইট টেক্স মিনিমাম 15 days। এখন কথা হচ্ছে, এতে প্রমাণিত হয় বা এতে বোঝা যায় স্পষ্টভাবে এরকম অনেক পদক্ষেপ ভারতের টেবিলে রেডি করা আছে। ভারত সুযোগ পেলেই সেই টেবিল থেকে একটা করে ওই যেখানে যেটা প্রযোজ্য সেই রকম একটা করে বের করবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। কারণ ভারতকে এখন যেই পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে ইন্টেনশনালি এবং উদ্দেশ্যমূলক ব্যাপারে, যেভাবে ভারতকে খোঁচানো হচ্ছে, উত্তক্ত করা হচ্ছে, ভারতে কখন কোন বিপজ্জনক হলো এই দেশের জন্য, আমাদের জন্য, দেশের জনগণের জন্য বিপজ্জনক, তার কাছে অনেক কার্ড আছে। দে হ্যাভ গট মেনি কার্ডস to paralyze us, even to destroy us. আমরা বাঙালিরা, মানে এই যে জঙ্গিরা, ইনুস যদি ভারতের জায়গায়, নরেন্দ্র মোদীর জায়গায় থাকতো, তাহলে বহু আগে অনেক বড় অঘটন ঘটে যেত। ভাগ্যিস ভারত একটা গণতান্ত্রিক রাষ্ট্র, একটা সহনশীল নীতি নিয়ে তারা সরকার পরিচালনা করে এবং পররাষ্ট্র নীতি পরিচালনা করে, মেনে চলে। দেখেন, ওই সঙ্গে যে মূল যেই আলোচনাটা আমি কালকে করতেছিলাম, সেটা হচ্ছে যে আমি আজকে গতকালকের মিডিয়া, দেশি বিদেশি মিডিয়া এবং বেশ কয়েকজন স্বনামধন্য সাংবাদিক, কারণ নাম বলতে চাই না, তাদেরও গত পরশু দিনের বৃহস্পতিবারের রণদীপ জয়সওয়ালের একটা মন্তব্য, আমাদের মিডিয়া তো এটা টুইস্ট করলো, সেটা তো করলোই, কিন্তু কিছু কিছু সাংবাদিক আছে যারা অত্যন্ত পথিতযশা, আমি তাদেরকে খুব পছন্দ করি, রেসপেক্ট করি, আবার ক্ষেত্র বিশেষে সমালোচনাও করি যখন তারা এদিক ওদিক ভুল করে ফেলে। কিন্তু আমার কাছে খুব খারাপ লাগলো, তারাও জিনিসটা সঠিকভাবে দেশে বিদেশে উপস্থাপন করলো না, যে কি জিনিস, কি কথাটা, কোন কথার প্রেক্ষিতে কি কথাটা বলল। মূল কথাটাই মিডিয়া ব্ল্যাক আউট করে দিয়ে জাস্ট অপোজিট একটা ন্যারেটিভ তারা প্রচার করলো। বিষয়টা হচ্ছে, তাকে প্রশ্ন করা হয়েছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নের কোনো সম্ভাবনা আছে কিনা এবং ভারত সরকার সেরকম কোনো উদ্যোগ নেবে কিনা। এর প্রেক্ষিতে সে বলল, যেই মূল যে বা বিষয়টা যেটা ব্ল্যাক আউট করলো, সেই বিষয়টা হলো, এর উত্তরে সে বলেছে বাংলাদেশকে আমাদের চাহিদা, আমাদের ইচ্ছা আগেই জানানো হয়েছে, সেগুলির উপরে ভিত্তি করে তারা যদি আলোচনা করতে চায় বা আমরা আলোচনা করতে আগ্রহী, তারা সেটা কি করেছে, কতটুকু করবে, কখন করবে, এই হলো ঘটনাটা। অথচ আমাদেরকে জানানো হলো মিডিয়ার মাধ্যমে ভারত আলোচনা করতে চায়।
আবার কোনো কোনো সাংবাদিক, ওই যে বললাম প্রথিত মানে খুব জ্ঞানীগুণী সাংবাদিক, খুব ভালো বলে, আবার এটাকে চড়াইয়া দিল, আরেকটু মানে রং লাগালো, ভারত মিটিয়ে ফেলতে চাচ্ছে, উদ্যোগী হয়েছে। আবার ভারতের পররাষ্ট্র বিষয়ক স্ট্যান্ডিং কমিটির একটি বৈঠকে কয়েকজন পররাষ্ট্রনীতি বিষয়ক কয়েকজন বিশেষজ্ঞকে ডেকে তাদের সাথে আলোচনা করেছে, তাদের মতামত নিয়েছে। সেখানেও তারা বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী। শুধু তাই না, তারা এও বলেছে ভারত কি চায়, এটা যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটা চাহিদা, গণতন্ত্রের স্বার্থে, দেশের স্বার্থে, সুপ্রতিবেশীর স্বার্থে, এটা যেন আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপকে আরো শক্তভাবে বোঝানো হয়। যদিও ভারত অলরেডি বুঝিয়েছে, নতুন করে বোঝানোর কিছু নাই। কারণ সরকারের সব কিছু যে সব বিশেষজ্ঞরা জানবে, সব সুশীলরা জানবে, এমনটা না। দেখা যায় 6 মাস আগে একটা ঘটনা হয়ে গেছে, সুশীল সমাজ সেটা নিয়ে এখন কথা বলতেছে, যা সরকার অনেক আগে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। এটা সব দেশের ক্ষেত্রেই প্রযোজ্য, শুধু ভারত না, সে অন্যান্য দেশের যারা পজিটিভ রাজনীতি করে, যাদের কনস্ট্রাকটিভ রাজনীতি করে, যাদের মানে ফোরসাইটনেস আছে বা লিডারশিপ পলিটিক্স করতে চায় দেশে বিদেশে, তারা এগুলো সেইভাবেই করে। কিন্তু আমাদের সুশীল সমাজরা বা থিঙ্ক ট্যাঙ্ক বলে সকল, তারা বিষয়গুলো তো সাথে সাথে জানে না। তো তারা মনে করে যে এই জিনিসটা করা দরকার, কিন্তু এই জিনিসটাতে সরকার অনেক এগিয়ে নিয়ে গেছে আরো আগে, সেটা তো জানে। তো সরকারের সাথে সরকার সবসময় চায় এরা চিন্তা করুক, ভাবনা করুক। একেবারেই যে তাদের কথা কখনো গ্রহণ করে না তা না, অনেক সময় অনেক আলোচনা টেক নেয়, অনেক সময় অনেক সিচুয়েশনে তাদের কাছ থেকে জানতে চায়। তো ওই ধরনের একটা হিয়ারিং এর মতো। তো যাই হোক, আমি যতটুকু দেখেছি, জেনেছি, বুঝেছি এবং তার ক্রিয়া প্রতিক্রিয়াও দেখেছি যে ভারত সরকার তার নিজস্ব উদ্যোগে পররাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে বা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী নিজে বিভিন্ন যে এই আলোচনা বা কিছু একটা করার যে উদ্যোগ শান্তিপূর্ণভাবে, সেটা তারা চালিয়ে গেছে বহু আগে থেকে এবং সেটার রেজাল্ট আমরা এখন পাচ্ছি। এই যেই বিবিসি গত 15 বছর পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষকে বিষিয়ে তুলেছে, যে ইকোনমিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে নানান রকমের কথা বলে মানুষকে মানে এই সমস্ত পত্রপত্রিকার কথা সাধারণ মানুষ পড়ে না, যারা একটু খোঁজ খবর রাখতে চায়, সচেতন মানুষ, দেশ বিদেশে খোঁজ খবর, তারা সুশীল সমাজ, তাদেরকে বিষিয়ে তুলেছে বা তাদেরকে আরো উৎসাহিত করেছে, আরো ইগনাইট করেছে, ফ্যানিং করেছে। সো তারা এখন এই যে ইউনূসের বিরুদ্ধে কথা বলছে, তারা যে মতামত দিচ্ছে, তারা যে প্রপোজিশনগুলি সামনে আনতেছে, এগুলি সব ইউনূসের বিরুদ্ধে যাচ্ছে, আরো সামনে আসতেছে। আমি মনে করি ভারত সরকারের বিশাল নেটওয়ার্কের প্রতিফলনই এগুলো। কারণ আমরা বাংলাদেশ এবং ভারত গত 15.5 বছর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক হয়ে এক রাস্তায় আমরা আন্তর্জাতিক বিশ্বে চলেছি। তো সেই ক্ষেত্রে আমাদের মধ্যে আগেরই একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। তো এখন ভারত সরকার যা করতেছে, এর মানে এই না ভারত সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য এটা করতেছে, না। এটা পুরোপুরি সঠিক না, আংশিক সঠিক। ভারত সরকার মূলত যে কাজটা করতেছে, এই যে জয়সওয়াল বৃহস্পতিবারে যে কথাটা বলল, যে আমরা আমাদের চাহিদা, আমাদের ইচ্ছার কথা আমরা বাংলাদেশ বর্তমান রিজিমকে বলে দিয়েছি, সরকারকে জানিয়ে রেখেছি। এখন আমরা আলোচনা করতে আগ্রহী যে সেইটার কি হলো, সেটা কি অগ্রগতি হলো, তারা কি বলেছে এর আগে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হিমসেলফ এক্সপ্রেস ইন্ডিয়ান ডিজায়ার্স। কি তা? সর্বপ্রথমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে
এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে গেলে তারপরেও বলেছে যে একটা সুষ্ঠু নিরপেক্ষ ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে, আর সংখ্যালঘুদের উপর নির্যাতনকারীদের আইনের আওতায় আনতে হবে। এই কথাটা প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী সরাসরি ডক্টর ইউনূসকে ব্যাংককে বিমস্টেক 1-to-1 বৈঠকে, দ্বিপাক্ষিক বৈঠকে স্পষ্ট করে বলে দিয়েছে। ওইটাই ভারতের ইচ্ছা, ওইটাই ভারতের চাহিদা। এখন যে ভারত আলোচনা করতে চায় তার মানে রিমাইন্ড দিচ্ছে, আসো বসো, আমরা যে কথাগুলো বলছিলাম সেগুলির কি করছো, সেটা আমাদের জন্য না, সেটা তোমাদের জন্য বলছি। আর এইটা না হলে একেবারে প্রথম থেকে সেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি ঢাকায় এসে বলে গেছে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমণ্যম জয়শঙ্কর আমাদের অবৈধ পররাষ্ট্র উপদেষ্টাকে ওমানে সরাসরি সামনাসামনি বৈঠকে বলে দিয়েছে, ভারতের সেনাপ্রধান, এরা সবাই একই কথা একাধিকবার বলেছে যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত ভারত ওই বর্তমান যারা আছে তাদের সাথে শুধু ডে টু ডে যে কাজগুলো আছে সেটাই করবে, কোনো এঙ্গেজমেন্টে যাবে না। ভারত এখন কি আলোচনা করতে চায়? ভারত সেইটাই আলোচনা করতে চায় যে তোমরা যদি না আগায় আসো, আগায় আসবে কিভাবে? এমন না যে হ্যাঁ আমরা আসি ভাই, তোমরা যা বলতেছো আমরা শুনছি, নো, আমরা তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছি, তোমাকে সেটা করতে হবে। এটা আমার ইন্টারেস্ট, এটা এন্টায়ার ওয়ার্ল্ডের ইন্টারেস্ট, যা সমস্ত গণতান্ত্রিক বিশ্বের ইন্টারেস্ট। এবং গণতন্ত্র যারা ফলো করে না, লাইক চায়না, তারাও এটা চায়, লাইক অ্যারাবিয়ান কান্ট্রিজ, যে সমস্ত কিংডম গুলি আছে তারাও এটা চায়। সো ইট ইজ এ ইন্টারন্যাশনাল ডিমান্ড। দি ইকোনমিস্ট গতকালকে যেই কথাটা বলছে, একটা পত্রিকায় একই দিনে দুইটা হেডলাইন দেয়, দুইটা নিউজ করছে, একই জিনিস করছে ঘুরে ফিরে। ইট ওয়াজ সো ইম্পর্টেন্ট। একই কথা বলছে, তোমাকে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে, and Aওয়ামী লীগ must be there. সো এই যে ভারত সরকার আবার নতুন করে যে কথাটা সামনে আনলো, ইকোনমিস্ট এই কথা করলো, ইউরোপিয়ানরা আবার কথা বলতে শুরু করেছে, বিভিন্ন বড় বড় যে মিডিয়া যে যারা আগে কথা বলে ডিসিশন নেওয়ার আগে, ডিপ স্টেটের ডিসিশন নেওয়ার আগে, ডিপ স্টেটের যারা ফিল্ডের প্লেয়ার আছে তারা আগে টকবক করতে থাকে, তারা অলরেডি স্পিকিং শুরু হয়ে গেছে। সো গত পরশুদিনের এই খিলক্ষেতের মন্দির ভাঙ্গা, it was a dangerous attempt by this illegal government, especially Dr. Yunus. বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে তার এক পাক হয়েছে, গতকালের এই সাজানো নাটক করে তার বাকি পাও নষ্ট করে দিয়েছে। খুব সহসা আমার বিশ্বাস এই জুলাই মাস থেকে, এই জুলাই মাসের মধ্যেই পরিস্থিতি এমনভাবে এমন বাঁকে টার্ন নিবে, ইউনূস তো দূরের কথা, কারোর পক্ষেই ওই পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে না। এটা যে শুধু আওয়ামী লীগই বিশাল একটা কিছু করে ফেলবে না, এটা আওয়ামী লীগ যা করার আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে, আওয়ামী লীগের শক্তিমত্তা থেকে তারা সেটা করবেই। আওয়ামী লীগ উইল নট লেট জুলাই টু গো আনচ্যালেঞ্জড উইদাউট এনি সিরিয়াস ইভেন্টস, এইটুকু শুধু আমি বলতে পারি। আগামী 5ই আগস্টের আগে এদেশে বহু কিছু ঘটবে, অনেক আগে অনেক কিছু ঘটে যেতে পারে। So 5ই আগস্ট may not come with that glory, but may be coming with a
serious turmoil for the betterment of Bangladesh. সামনের দিনগুলি জুলাইয়ের 1 তারিখ থেকে কাউন্টডাউন। আশা করি আমাদের যার যার অবস্থান থেকে যে যেটা সঠিক মনে করে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা আমাদের ভূমিকা রাখব। সবকিছুর ঊর্ধ্বে হলো সে আমার শত্রু হোক, সে আমার প্রতিপক্ষ হোক, সে আমার প্রতি আঘাতকারী হোক, তারপরেও আমরা চাইব কোনো রক্তপাত যেন না হয়। কেউ ছেড়ে দিবে না। ইউনূসের ব্যর্থতাই তার পতন নিশ্চিত করেছে এবং এটা সময়ের ব্যাপার। বিএনপি জামাত যতই চেষ্টা করুক আর যতই বাহুতাবাজি করবো, এটা নিয়ে আমি কথা বলবো, তারা কি নাটকটা করতেছে তাতে হিতে বিপরীত হবে, ভালো কিছু হবে না। কারণ এখন প্রধান কাজ হচ্ছে ইউনূসের মতো একটা টিউমারকে শরীর থেকে কেটে সরিয়ে দেওয়া। তা না হলে এই শরীরে ছড়িয়ে যাওয়া ক্যান্সার থেকে কেউ নিস্তার পাবে না। So, first and foremost task is to remove Yunus at any cost for ourselves, for our countries, and our 180 million people sake. ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।